আজকের এই ভিডিও লেকচারে আমরা ট্রান্সক্রিপশন ইন ইউক্যারিওটসের টার্মিনেশন নিয়ে আলোচনা করব। দেখো, টার্মিনেশন কথাটার মানে হচ্ছে সমাপ্তি, অর্থাৎ যে ট্রান্সক্রিপশন প্রসেসটা শুরু হয়েছিল ইনিশিয়েশন প্রসেসের মাধ্যমে এবং সেটা ইলংগেশন হয়েছিল। আমরা আগের লেকচারগুলিতে দেখেছিলাম যে ইলংগেশনের সাথে সাথে সেখানে একটা কো ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন হয়েছিল, যাকে আমরা বলেছিলাম 5 প্রাইম ক্যাপিং। ধরে নাও আমার এই ছবিটাতে এই নীল রঙের যে রিজিয়ন, এটা হচ্ছে ডিএনএ। এই ডিএনএ থেকে লাল রঙের এই এমআরএনএটি প্রডিউস হচ্ছে। অ্যাকচুয়ালি এই রেড কালার যেটা, দ্যাট ইজ দ্য এমআরএনএ, ওকে। আর এই সবুজ রঙের এটা হচ্ছে আরএনএ পলিমারেজ 2, অর্থাৎ আরএনএ পলিমারেজ 2 ইলংগেশন করছিল। আমি বলেছিলাম যে আনটিল এন্ড আনলেস দেয়ার ইজ এ টার্মিনেশন সিগন্যাল, elongation process continues. During elongation 5 prime capping is occur. তাহলে 5 prime capping মানে এই জায়গায় একটা ক্যাপ বা 7 মিথাইল গুয়ানোসিন গ্রুপ অ্যাড হয়েছিল। দ্যাট ইজ দ্য প্রিভিয়াস ডিসকাশন। এরপর আমরা আসি যে টার্মিনেশন কি করে হবে। প্রথম বলি যে ইউক্যারিওটের ক্ষেত্রে টার্মিনেশন সিগন্যাল কিন্তু একটু গন্ডগোল কি না, এর যা টার্মিনেশন অ্যাকচুয়ালি যা 3 প্রাইম মানে একটা ম্যাচিওর এমআরএনএ এর যা 3 প্রাইম সাইট হবে, অ্যাকচুয়ালি তার থেকে অনেক দূরে টার্মিনেশন সিগন্যাল আছে, যার ফলে অ্যাকচুয়ালি প্রয়োজনের থেকে অনেকটা বেশি পোরশন অ্যাকচুয়ালি সে সিনথেসিস করে দেয়। অর্থাৎ যেটা অ্যাকচুয়ালি এমআরএনএ এর লেন্থ হবে তার থেকে অনেক বেশি সে আরএনএ পলিমারেজ 2 অ্যাকচুয়ালি এগিয়ে যায় এবং দরকারের থেকে বেশি পোরশন সে অ্যাকচুয়ালি ইলংগেট করে দেয়। টার্মিনেশন তার আগেই হয়ে যাওয়া উচিত ছিল। তার মানে টার্মিনেশনটা বিয়ন্ড দ্য সিগন্যাল অ্যাকচুয়ালি এগিয়ে যায়। তার ফলে এখানে টার্মিনেশন ওভাবে না হয়ে যেটা হয় সেটা হয় এন্ডো নিউক্লিওলাইটিক ক্লিভেজ দেখা দেয়। যেহেতু বেশি পোরশন তৈরি হয়ে গেছে, যতটা এমআরএনএ, ধরে নাও যে আমার এই রেড পোরশনে ধরো এতটা তৈরি হয়েছে আমি দেখতে পাচ্ছি, ধরে নাও যে এই রকম জায়গায় অ্যাকচুয়ালি এর শেষ হওয়া উচিত ছিল, অতএব এই রকম জায়গায় শেষ হওয়ার বদলে এতটা বাড়তি পোরশন ইজ বিং সিনথেসাইজড, তৈরি হয়ে গেছে। তাহলে এটাকে কি করবে? তাহলে এই জায়গাটাতে একটা এন্ডো নিউক্লিওলাইটিক ক্লিভেজ করতে হবে, অর্থাৎ এই রকম জায়গায় একটা ক্লিভেজ দরকার, দ্যাট ইজ নোন অ্যাজ এন্ডো নিউক্লিওলাইটিক ক্লিভেজ, অর্থাৎ একটা ব্রেকেজ হবে বাই এন্ডোনিউক্লিয়েজ এনজাইম। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ ইভেন্ট। আনটিল দিস ইভেন্ট অকার্স নো টার্মিনেশন ইজ দেয়ার। ততক্ষণ পর্যন্ত কিন্তু এদিকে সিনথেসিস চলতেই থাকবে। দ্যাট ইজ এ প্রবলেম অফ ইউক্যারিওটিক টার্মিনেশন। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, হোয়াট ইজ দ্য সিগন্যাল ফর এন্ডোনিউক্লিওলাইটিক ক্লিভেজ? অর্থাৎ এই ক্লিভেজটা তো হলো, তাতে করে কেটে বেরোলো, কিন্তু তার সিগন্যাল কি? অবশ্যই সিগন্যাল আছে। লক্ষ্য করে দেখো, এইটা যে জায়গায় হবে, যদি ধরে নিই এই স্টার রিজিয়নটাতে হচ্ছে কাটা, তাহলে তার কিছুটা আগে, অর্থাৎ মোটামুটি 10 থেকে 30 নিউক্লিওটাইড আগে একটা পলিঅ্যাডিনাইলেশন সিগন্যাল ইজ দেয়ার। পলিঅ্যাডিনাইলেশন একটা সিগন্যাল আছে, যে সিগন্যালটা নাথিং বাট এ কনজার্ভ সিকোয়েন্স। দেখো এ এ ইউ এ এ এ, দিস ইজ এ কনজার্ভ সিকোয়েন্স, দিস ইজ অ্যাকচুয়ালি নোন অ্যাজ পলিঅ্যাডিনাইলেশন সিগন্যাল। এবং at the 3 prime terminus there is a GU reach sequence, একটা GU reach sequence আছে। এই দুটোর মাঝখানে মোটামুটি এই রকম জায়গায় পলিঅ্যাডিনেশন সিগন্যালের থেকে কিছুটা পরে, অর্থাৎ ডাউনস্ট্রিমে এই সিগন্যালটা থাকে। তার মানে গুরুত্বপূর্ণ রোল হচ্ছে পলিঅ্যাডিনাইলেশন সিগন্যাল। এই সিগন্যালটা আমি কি বললাম? AAU AAA. This is the conjugate sequence. It actually helps in signaling the endonucleotide cleavage site. এর মোটামুটি 10 থেকে 30 নিউক্লিওটাইড পরে এই কাজটা হবে, নিউক্লিওসাইটিক ক্লিভেজটা হবে, নিউক্লিওলাইটিক ক্লিভেজটা হবে। তার ফলে কি হবে? আমার ছবিটা যদি দেখা যায়, দেখা যাবে যে এমআরএনএটা অরিজিনাল লেন্থ এত বড় হয়ে গেছে ইলংগেশনে, কিন্তু আমার কেটে বেরোবে কতটা? যতটা এইখানে এই পর্যন্ত কেটে বেরোবে, ওই অংশটা বাদ পড়ে যাবে, এই অংশটা বাদ পড়ে যাবে। অর্থাৎ
এটা 5 প্রাইম, এখানে যদি আমার পলিঅ্যাডিনাইলেশন সিগন্যাল আছে AAU ট্রিপল A, দেন আরো 10টা বা সামথিং নিউক্লিওটাইড পরে, অর্থাৎ এইটা এখন আমার 3 প্রাইম এন্ড চলে এলো। এবং এখানে আমার ক্যাপ অলরেডি অ্যাডেড আছে, আমরা আগেই পড়েছি ক্যাপ অ্যাডেড আছে, তাহলে দিস ইজ দ্য পলিঅ্যাডিনাইলেশন সিগন্যাল, এইটা তৈরি হলো তাহলে এন্ডোনিউক্লিওটাইড ক্লিভেজের মাধ্যমে। এরপর যেটা হবে at the 3 prime end, this is another important event, তোমরা এটাকে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন বলতে পারো, কারণ অ্যাকচুয়ালি ট্রান্সক্রিপশন কিন্তু আমরা বলতে পারি শেষ হয়ে গেছে, কারণ টার্মিনেশন যখন হয়ে গেছে তখন সেটা শেষ বলে বলতে পারি। সেই শেষটা হচ্ছে অ্যাকচুয়ালি পলিঅ্যাডিনাইলেশন। পলিঅ্যাডিনাইলেশন ইজ নাথিং বাট অ্যাডিশন অফ AMP রেসিডিউস। কতগুলো? মোটামুটি 200 থেকে 250টা AMP রেসিডিউস এর পরে যুক্ত হবে, এখানে যুক্ত হবে। তাহলে আমার ছবিটাতে যদি আমি দেখার চেষ্টা করি যে কি হবে, তাহলে mRNA এর এই রকম 5 প্রাইম সাইডে অ্যাকচুয়ালি देयर इज এ ক্যাপ, অলরেডি 5 প্রাইম সাইডে একটা ক্যাপ আছেই। ক্যাপ ইজ নাথিং বাট 7mg গ্রুপ, আমরা আগে থেকেই জানি 7mg গ্রুপ। তাহলে এখানে পলিঅ্যাডিনাইলেশন সিগন্যাল আছে, আমি লিখে দিচ্ছি AAU AAA। এন্ডোনিউক্লিওটাইড ক্লিভেজে যে জায়গাটা কেটে গেছিল দ্যাট ইজ এইটা। এর পরে অন্তত 200টা মতো এরকম AA, আমি লিখলাম না অতগুলো, এরকম যুক্ত হলো, দিয়ে 3 প্রাইম এন্ডে চলে গেল। অর্থাৎ এই জায়গায় অ্যাডিশন অফ সাম AMP residues, adenosine monophosphate residues are added here. তাহলে এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে কি করে অ্যাডেড হলো? এখানে একটা পাপ বলে একটা এনজাইম আছে, তোমরা পাপ, হ্যাঁ, পাপ পূর্ণ সেরকম নয়, ইট ইজ পলি এ পলিমারেজ, পূর্ণ পাপ সেসব ব্যাপার নয়, ইট ইজ অ্যাকচুয়ালি পলি এ পলিমারেজ। এই পাপ এনজাইমটা বা পলি এ পলিমারেজ এনজাইম অ্যাকচুয়ালি ক্যাটালাইজেস দিস পলিঅ্যাডিনাইলেশন। অতএব পলিঅ্যাডিনাইলেশন ইজ নাথিং বাট অ্যাডিশন অফ সাম AMP residues or adenosine monophosphate residues to the 3 prime end or 3 prime tail of a mRNA. That is actually the polyadenylation. The polyadenylation is very important process for a mRNA to survive or to catalyze its reaction or its function. What are the advantages of polyadenylation? অ্যাডভান্টেজ গুলো হলো এই যে এক্সপোর্ট ফ্রম নিউক্লিয়াস টু সাইটোসল এফিসিয়েন্টলি, অর্থাৎ তোমরা সবাই জানো যে ইউক্যারিওটের ক্ষেত্রে ট্রান্সক্রিপশন কোথায় হয়? নিউক্লিয়াসে। ট্রান্সলেশন হয় কিন্তু সাইটোসল বা সাইটোপ্লাজমে। তাহলে একটা কোষের ধরো ইট ইজ এ সেল, এটা নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসেই প্রসেসটা হলো, নিউক্লিয়াস থেকে এমআরএনএ কে সাইটোসলে আসতে হবে। ফর দিস ট্রান্সপোর্ট দিস polyadenylation is very important. Okay, then it help যেমন তোমার ক্যাপটা 5 প্রাইম এন্ডে ডিগ্রেডেশন আটকাচ্ছিল, একই ভাবে পলি এ টেল, আমরা এটাকে পলি এ টেল বলতে পারি, পলি এ টেল। দিস পলি এ টেল actually prevents the degradation of mRNA from 3 prime end or exonuclease degradation 3 prime end থেকে যাতে না হয়, এদিক থেকে যাতে নষ্ট না হয়ে যায়, that actually works. নেক্সট, ট্রান্সলেশন ইনিশিয়েশনের ক্ষেত্রে রাইবোজোমের হেল্প করতে এটা এই সিগন্যালটা কাজে লাগে। নেক্সট, রেগুলেট দ্য স্টেবিলিটি অফ এমআরএনএ। আলটিমেটলি এমআরএনএ স্টেবিলিটির জন্য দিস পলিঅ্যাডিনাইলেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট প্রসেস। এবার আমরা একটু দেখতে যাচ্ছি যে মলিকুলার মেকানিজম কি আছে। আমরা দেখলাম যে কি করে পলিএটেল তৈরি হলো, অর্থাৎ এই সিগন্যালটার পরে এন্ডোনিউক্লিওলাইটিক ক্লিভেজ হলো এবং তারপর এখানে অনেকগুলো AMP রেসিডিউস যুক্ত হলো, দিয়ে পলিএটেল প্রোডিউস হলো। এবার তোমাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে যে এটা কি করে হলো। দেয়ার আর সাম
ফ্যাক্টরস অর সাম প্রোটিনস, ফ্যাক্টরস মানে এখানে সবাই প্রোটিন, এগুলো হচ্ছে প্রোটিন ফ্যাক্টরস। আমি কিছু প্রোটিন ফ্যাক্টরস এর নাম এখানে লিখেছি। সিপিএসএফ, ক্লিভেজ অ্যান্ড পলিঅ্যাডিনাইলেশন স্পেসিফিসিটি ফ্যাক্টর, নামটা এটা ফুল নেম। সিএসটিএফ, ক্লিভেজ স্টিমুলেটিং ফ্যাক্টর। CF1 and CF2, ক্লিভেজ ফ্যাক্টর প্রোটিন। এদের প্রত্যেকেই এই তিনটে, অ্যাকচুয়ালি এই তিনটে সিপিএসএফ, সিএসটিএফ এবং CF1 এবং 2, এরা নাথিং বাট প্রোটিন। অল আর অ্যাকচুয়ালি added to this site, বুঝতে পারছো? দিস ইজ দ্য পলিঅ্যাডিনাইলেশন সিগন্যাল। এই সিগন্যালটাতে সবাই এসে যুক্ত হয়, এই যে ফ্যাক্টরগুলো, অর্থাৎ এই 3 ফ্যাক্টরস গুলো অ্যাকচুয়ালি এখানে এই অঞ্চলটাতে এসে যুক্ত হয়, সিপিএসএফ, সিএসটিএফ এবং CF1, 2, এবং তারা কিছু স্পেসিফিক ফাংশন করে। তাহলে কিভাবে তারা ফাংশন করে আমরা যদি একটু দেখতে চাই, তাহলে আমি পুরোনো ছবিটা মুছে দিতে পারি। এই ছবিটা মুছে দিয়ে আমি একটু দেখাই যে অ্যাকচুয়ালি যখন প্রথম ওই ডিএনএ এর সাথে কমপ্লেক্সটা হয়েছিল, তখন নতুন যে ডিএনএটা গঠিত হয়েছিল, ধরো আমি এইভাবে তৈরি হওয়া mRNAটাকে, সরি আমি mRNAটাকে সবুজ নয় লালেই দেখাচ্ছি, যেহেতু আমরা mRNA কে লাল কালারেই দেখাচ্ছিলাম। ধরো এটা একটা mRNA, তাহলে mRNA তে আমার পলিঅ্যাডিনাইলেশন সিগন্যাল ইজ AAU AAA। এটা পলিঅ্যাডিনাইলেশন সিগন্যাল আমি বলেছিলাম, এটা 3 প্রাইম, এটা 5 প্রাইম। এবার এটা অ্যাকচুয়ালি GU রিচ একটা সিকোয়েন্সের কথা আমি বলেছিলাম এট দা 3 প্রাইম এন্ড। ওকে, ধরে নাও যে mRNA এইভাবে অবস্থিত, এটা একটা বেন্ডিং স্ট্রাকচারে অ্যাকচুয়ালি থাকে। এই বেন্ডিংটা আগেই হয়ে যায় যখন এই কমপ্লেক্সটা থাকে, অর্থাৎ এটার মধ্যে ট্রান্সক্রিপশন বাবল আছে, তার মধ্যেই এভাবে mRNA ধরে নাও ওরিয়েন্টেড আছে। এই লাল কালার এটা অ্যাকচুয়ালি mRNA। এবং আমি আবার বলি যে এটার মাথায় ক্যাপ আছে, অ্যাকচুয়ালি এইভাবে বেন্ডিং স্ট্রাকচারে এটা অবস্থান করে। থাকলে কি হবে, তাতে কি সুবিধা হবে একটু দেখো। অ্যাকচুয়ালি সিপিএসএফ এই জায়গাটাতে অ্যাড হয়, এটা সিপিএসএফ। আর সিএসটিএফ অ্যাকচুয়ালি এরকম জায়গায়, এইটা হচ্ছে সিএসটিএফ, এই জিইউ সাইটের সাথে দিকে ফেস করে থাকে সিএসটিএফ। ওকে, এটা এরকম ভাবে অ্যাড হয়। এবং দেখো এন্ডোনিউক্লিওটাইড ক্লিভেজটা কোথায় হয়, এরকম জায়গায় হয়, মানে এই কাটটা এন্ডো নিউক্লিওলাইটিক কাট বা ক্লিভেজ, এটা হয় এরকম জায়গায়। এই ক্লিভেজটা করতে অ্যাকচুয়ালি সাহায্য করে এই CF1 CF2। তাই জন্য অ্যাকচুয়ালি CF1, এটা CF1 যদি হয়, এইটা CF2 যদি হয়, তাহলে এরা অ্যাকচুয়ালি হেল্প করে এই কাটিংটাতে, অর্থাৎ এই জায়গাটাতে যে ব্রেকেজ হবে, দিস ব্রেকেজ অ্যাকচুয়ালি, তার মানে এই জায়গাতে তো আমার ব্রেকেজটা হবে, এই যে এই জায়গায় যে ব্রেকিংটা হবে, এই ব্রেকটা করবে কে, এই CF1 CF2। তার মানে এটা হচ্ছে হেল্পস ইন ব্রেকেজ বা ওই এন্ডোনিউক্লিওসাইটিক কাট। ওকে, CPSF অ্যাকচুয়ালি অ্যাডস উইথ পলি এ পলিমারেজ, পাপ যে এনজাইমটা, দ্যাট অ্যাকচুয়ালি অ্যাডস টু CPSF। তাহলে আমরা দেখতে পাবো এই জায়গায় এসে PAP, পলি এ পলিমারেজ যুক্ত হয়েছে। তার মানে অ্যাকচুয়ালি সিপিএসএফ এর সাথে পলি এ পলিমারেজ যুক্ত হয়ে কি করবে, সে এরপরে যখন এখানে কাটিংটা হয়ে গেল, CF1 CF2 এরা কাটিং করলো এবং CSTF সেই কাজে হেল্প করলো বাই বাইন্ডিং উইথ GU রিচ সাইট, এরকম একটা স্ট্রাকচার তারা লুপস লাইক স্ট্রাকচার ফর্ম করলো। এটা 3D স্ট্রাকচার এরকম ভাবতে পারো। এরপরে যেটা হবে কি, এরপরে নেক্সট কাজটা সিপিএসএফ বেশি করে করবে, অর্থাৎ সিপিএসএফ যেহেতু পাপের সাথে যুক্ত হয়েছে, পলি এ পলিমারেজের সাথে যুক্ত হয়েছে, তাহলে দ্যাট হেল্পস ইন অ্যাডিশন অফ AMP রেসিডিউস। তাহলে এই কাজটা, অর্থাৎ এই যে পলি এ টেল ফর্মেশনের কাজটা যখনই এখান থেকে খুলে যাবে, অতএব এটা হওয়ার পর তো এই CF1 CF2 যখনই কাট করলো, তাহলে এ মানেটা খুলে গেল, তখন এই জায়গায় আমার 5 প্রাইম সাইডে এ আছে এবং 3 প্রাইম সাইডে এখানে আমার AAU AAA এই সিগন্যালের পর আমার কেটে দিয়েছে, কে কেটেছে, ওই CF1 CF2 এরা কাটতে সাহায্য করেছে। এবার এই কেটে দেওয়ার পর এই জায়গায় যে পরপর যুক্ত হবে, পলিঅ্যাডিনাইলেশন হবে, এখানে পরপর A গ্রুপ যুক্ত হবে, আমি বলেছি 200 থেকে 250টা পর্যন্ত হতে পারে। দ্যাট ইজ গাইডেড বাই PAP which is
with CPSF, ওকে, ক্লিভেজ অ্যান্ড পলিঅ্যাডিনাইলেশন স্পেসিফিসিটি ফ্যাক্টর। দেখো নামটাই সাজেস্ট করছে যে এটা হেল্পস ইন পলিঅ্যাডিনাইলেশন স্পেসিফিসিটি। পলিঅ্যাডিনাইলেশন মানে এই অনেকগুলো অ্যাডিনেশন গ্রুপকে যুক্ত করার ক্ষেত্রে এর একটা স্পেসিফিসিটি আছে। এবং যখন পলিঅ্যাডিনাইলেশন হয়ে গেল তখন আরেকটা ফ্যাক্টর, দেখো আমি নাম লিখেছি নিচে, দ্যাট ইজ PAB2, পলি এ বাইন্ডিং প্রোটিন 2। এই PAB2 অ্যাকচুয়ালি অ্যাডেড টু দিস সাইড। তাহলে এই সাইডে PAB2 বলে আরেকটি প্রোটিন যুক্ত হয়ে যাবে। PAB2 এখানে যুক্ত হয়ে এই স্ট্রাকচারটাকে একটা স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করবে, দ্যাট হেল্পস ইন স্টেবিলিটি। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে কাটিংটা অর্থাৎ এন্ডোনিউক্লিওটাইডিক ক্লিভেজ তো হয়েছিল, কিন্তু এন্ডোনিউক্লিওটাইডিক ক্লিভেজটা করতে সাহায্য করলো কে বা কারা, সেই জায়গাটা আমরা এই জায়গাটা থেকে বুঝতে পারলাম যে CF1 CF2 সেটা কাট করলো, CPSF প্যাপ বা পলি এ পলিমারেজকে গাইড করলো ফর দ্য প্রোডাকশন অফ পলি এ টেল। এই কাজটা হওয়ার পর PAB or poly A binding protein that is actually being synthesized and added to the poly A tail। poly A tail এর সাথে এই poly A binding প্রোটিনটা যুক্ত হলো এবং যাতে ওই জায়গাটা স্টেবিলিটি পায় এবং যাতে প্রিভেন্টস ফরমেশন অফ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, যাতে ওই জায়গায় কোনো ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ফরমেশন না হয়ে যায়, দ্যাট ইজ বিং মনিটরড বাই দ্য PAB2। ওই জায়গায় ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ফরমেশন হয়ে যেতে পারে, অর্থাৎ ওইখানে অনেকগুলো এ আছে, ওইখানে গিয়ে ইউ যদি কোনো কারণে যুক্ত হয়ে ওখানে একটা ফরমেশন হয়ে যেতে পারে, এটা যাতে কোনোভাবেই না হয় সেইটা দেখে PAB2, পলি এ বাইন্ডিং প্রোটিন, দ্যাট ইজ ইট হেল্পস ইন স্টেবিলিটি অ্যাকচুয়ালি। তাহলে এইটা গেল পলিঅ্যাডিনাইলেশন সিগন্যালিং এর ব্যাপার, অর্থাৎ পলিঅ্যাডিনাইলেশন বা পলি এ টেল প্রোডাকশন তো হলো, সেটা কিভাবে হলো, তার মলিকুলার ফ্যাক্টর বা প্রোটিন ফ্যাক্টর কারা কারা কিভাবে স্টেবিলিটিতে হেল্প করলো, এই জায়গাটা থেকে আমরা জানলাম। তাহলে আমরা টার্মিনেশনের প্রাথমিক পার্ট পড়লাম যে টার্মিনেশনটা কিভাবে এন্ডোনিউক্লিওটাইডিক ক্লিভেজের মাধ্যমে কেটে গিয়ে mRNA বেরিয়ে গেল, এখান থেকে ক্যাপিং আগেই হয়েছিল, তারপর পলিঅ্যাডিনাইলেশন হলো বা পলি এ টেল ফরমেশন হলো, এটা আমরা পড়লাম। অর্থাৎ কিছুটা বাড়তি mRNA সিনথেসাইজ হয়ে গেছিল, সেটা থেকে কেটে গিয়ে তারপর পলি এ টেল ফরমেশন হলো, তার বিভিন্ন ধাপ আমরা পড়লাম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে হাউ RNA পলিমারেজ ডিসোসিয়েটস, RNA পলিমারেজ যে ট্রান্সক্রিপশন বাবলে যুক্ত ছিল সে কি করে খুলবে, অর্থাৎ ওইখান থেকে না খুললে তো আবার সে কিছুটা সিনথেসিস করে যেতেই পারে, অর্থাৎ যেহেতু একটু mRNA থেকে গেছে পুরনো, তাহলে সে কিন্তু নতুন করে তৈরি করতে পারে। তাহলে আনটিল এন্ড আনলেস RNA polymerase get dissociated from the complex, মানে এই কমপ্লেক্স থেকে যতক্ষণ না RNA polymerase রিমুভড হবে বা বেরিয়ে যাবে, রিমুভড হবে, ততক্ষণ কিন্তু তোমার প্রসেসটা কিন্তু চলতে থাকবে। তার মানে টার্মিনেশন হয়ে গেল এটা তুমি বলতে পারবে না, মানে কেটে গিয়ে mRNA বেরোলো, পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন হিসাবে পলিঅ্যাডিনাইলেশন হলো, দ্যাটস রাইট, বাট somehow RNA polymerase 2 is get attached to the transcription bubble. This is a problem. এবং মনে রাখবে যে RNA polymerase কিন্তু এমনিতে খোলে না, নাছোড়বান্দা, ও আর কি করতেই চায়, অর্থাৎ আরো কিছুক্ষণ আমি করব এটা করতে চাই। তাহলে কি করে RNA polymerase 2 খুলবে? RNA polymerase যতক্ষণ না খুলবে আমি বললাম টার্মিনেশন হচ্ছে না। প্রপার টার্মিনেশন যাকে বলে, mRNA প্রোডাকশন হয়েছে কিন্তু টার্মিনেশন হয়নি, কি হবে তাহলে? মনে রাখতে হবে যে একটা সিগন্যাল কিন্তু সেই জন্য খুব জরুরি, যে সিগন্যালটার মাধ্যমে RNA পলিমারেজ ক্যান গেট ডিসোসিয়েটেড। এবার এটা এখনো পর্যন্ত প্রপার কোনো ফর্মুলা বা প্রপার কোনো মেকানিজম এখনো জানা যায়নি, তবে তার জন্য দুটো হাইপোথিসিস, অ্যাকচুয়ালি অনেক হাইপোথিসিস থাকলেও হাইপোথিসিস দুটো মোটামুটি বিজ্ঞানীদের মহলে চর্চিত। এবার কোনগুলো সেটা তারা কি বলছেন একটু দেখো। প্রথম হাইপোথিসিস 1, প্রথম যে হাইপোথিসিস বলছে কি যে অ্যাকচুয়ালি এই mRNA থেকে গেল,
কিছুটা নতুন ছোট ছোট স্ট্রেচ এমআরএনএ ও তৈরি করতে থাকে, আননেসেসারি কিছু স্ট্রেচ অফ এমআরএনএ তৈরি করতে থাকে, বা পুরনো যে এমআরএনএটার পার্টটা রয়ে গেছিল দ্যাট ইজ প্রেজেন্ট দেয়ার। ওকে, তার মানে এই কিছু আননেসেসারি স্ট্রেচ আর ছোট ছোট খণ্ড তৈরি করতে থাকে। এই খণ্ড তৈরি করলে হবে কি, দেখো ওই খণ্ডগুলোতে কোনো 5 প্রাইম ক্যাপিং হয়নি। তার মানে আমি যদি একটু স্টেপ বাই স্টেপ লিখি, তার মানে ছোট করে যে কিছু আননেসেসারি স্ট্রেচ অফ এমআরএনএ প্রোডাকশন হয়, প্রোডাকশন। ওকে, আননেসেসারি স্ট্রেচ অফ এমআরএনএ প্রোডাকশন হচ্ছে, কিন্তু তাদের নো 5 প্রাইম ক্যাপ। তাহলে 5 প্রাইম ক্যাপ না থাকলে আমি কি সমস্যা হবে বলেছিলাম, এইটার যেমন 5 প্রাইম ক্যাপ আছে, এইগুলোর কিন্তু কোনো 5 প্রাইম ক্যাপ নেই। এই যে এমআরএনএ গুলো প্রোডাকশন হলো, দিস হ্যাজ নো 5 প্রাইম ক্যাপ। তাহলে যদি এর সাথে এক্সোনিউক্লিয়েজ অ্যাটাচ হয়ে যায়, তাহলে কিন্তু এই এমআরএনএ গুলো ডিগ্রেড হয়ে যাবে, এবং দ্যাট অ্যাকচুয়ালি রেগুলেটস দ্য ডিসোসিয়েশন অফ আরএনএ পলিমারেজ 2, এবং এই এক্সোনিউক্লিয়েজ অ্যাটাচমেন্টটা আরএনএ পলিমারেজ 2 কে ডিসোসিয়েশন করতে সাহায্য করবে। বোঝা গেল? যে আমি আরেকবার বলি সহজ করে, যে নতুন যে ছোট ছোট এমআরএনএ গুলো তৈরি হলো, তাতে যেহেতু কোনো 5 প্রাইম ক্যাপিং নেই, তাহলে সেইগুলো এক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটির সাহায্যে নষ্ট হয়ে যাবে। দ্যাট actually dissociates the RNA polymerase 2. This is one hypothesis. Another hypothesis is there, hypothesis 2. সেখানে বিজ্ঞানীরা বলছেন যে CF1 ক্লিভেজ ফ্যাক্টর প্রোটিন যেগুলো ছিল, বা CF2, এরা অ্যাকচুয়ালি ক্লিভেজ ফ্যাক্টর 1 এবং 2, মানে এরা এই জায়গায় এন্ডোনিউক্লিওটাইড ক্লিভেজে সাহায্য করছে। এইখানে বলছে, এনারা বলছেন যে এন্ডোনিউক্লিওটাইড ক্লিভেজে যখন এই এমআরএনএ এখান থেকে খুলে যাচ্ছে, অ্যাকচুয়ালি তখনই কনফরমেশনাল চেঞ্জ ঘটাচ্ছে এই রিজিয়নটা, এবং দিস লিডস টু কনফরমেশনাল চেঞ্জ, এবং যেটা আরএনএ পলিমারেজ 2 কে ডিসোসিয়েশন করছে, অর্থাৎ আরএনএ পলিমারেজ 2 কে ডিসোসিয়েট করে দিচ্ছে। অর্থাৎ এইখানে যদি কনফরমেশনাল চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু এমআরএনএ এর সাথে এই কমপ্লেক্সটার সাথে আরএনএ পলিমারেজ 2 আর বাইন্ড করে থাকতে পারবে না, অর্থাৎ খুলে যাবে। তাহলে দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে নতুন এমআরএনএ গুলো যেগুলো ছোট ছোট খণ্ড তৈরি হয়েছিল, তাতে 5 প্রাইম ক্যাপ নেই বলে এক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটির সাহায্যে আরএনএ পলিমারেজ খুলে যাচ্ছে, এটা একটা হাইপোথিসিস। আরেকটা বললাম, এখানে কাটার কাজে CF1 এবং CF2 অ্যাকচুয়ালি হেল্প করেছিল, সেই CF1 CF2 leads to conformational change of this place and it displaces the RNA polymerase 2, and that actually helps in proper termination of transcription in eukaryotes. অর্থাৎ আমি এবার বলতে পারি টার্মিনেশন সিগন্যাল, অর্থাৎ এন্ডোনিউক্লিওটাইড ক্লিভেজ হলো, পলিঅ্যাডিনিলেশন হলো, এবং আরএনএ পলিমারেজ ডিসোসিয়েট হলো। এবার আমি বলতে পারি দ্যাট ইজ দ্য প্রপার এন্ড পয়েন্ট অফ দ্য ট্রান্সক্রিপশন প্রসেস ইন ইউক্যারিওটস। অর্থাৎ ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশন এবার কমপ্লিটলি শেষ হলো যখন আরএনএ পলিমারেজ 2 ওই ট্রান্সক্রিপশন বাবল থেকে রিমুভড হয়ে গেল বা খুলে গেল। তাহলে এই ক্লাস থেকে আমরা ট্রান্সক্রিপশনের টার্মিনেশন, পলিঅ্যাডিনাইলেশন সম্পর্কে একটা ধারণা পেলাম।